ইতিহাস পুরাণাশ্রয়ী, জীবনানন্দীয়, পৃথিবী থেকে উত্থিত অথচ পৃথক এক নতুন পৃথিবীর স্রষ্টা রেজাউদ্দিন স্টালিন। বাংলার রূপ, রস, গন্ধ এবং শস্যপূর্ণ আবহমান বাংলার রূপকে তিনি ধারণ করতে চেয়েছেন পূর্ণাঙ্গভাবে স্বাতন্ত্রিক কুশলী দক্ষতায়। ইতিহাস, মিথ, নৃতত্ত্ব, বিশ্ব মহাকাশ বিজ্ঞান আর বাঙালির হাজার বছরের স্মৃতি, বিশ্বাস অবিশ্বাস নিজ কবিতায় ধারণ করে আছেন কাব্যপুরুষ রেজাউদ্দিন স্টালিন। চিরায়ত আধুনিকতার ভেতর উত্তর আধুনিক অথচ মাটিগন্ধি দ্রোহী কণ্ঠস্বরের কারণে হাজার বছরের কবিতার ভেতর অনায়াসে তাকে আলাদা করে শনাক্ত করা কষ্টের কিছু নয়। রেজাউদ্দিন স্টালিন পৃথিবীতে নিজের অস্তিত্ব জানান দেন 22 নভেম্বর 1962 সালে বৃহত্তর যশোর জেলার নলভাঙ্গা গ্রামে তার জন্মভিটায়। স্টালিনের পিতা শেখ বোরহানুদ্দিন আহমেদ ও মা রেবেকা সুলতানা মাটির শিলালিপিতে অমর হয়ে আছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ সংখ্যা মোট 45টি, সকণ্ঠ আবৃত্তির 3টি ক্যাসেট, প্রদীপ ঘোষের কণ্ঠে আবার একদিন বৃষ্টি হবে শীর্ষক রয়েছে কবিতার অ্যালবাম। রবীন্দ্রনাথ আরোগ্য, নির্বাসিত তারুণ্য এবং ডাকঘর প্রবন্ধ গ্রন্থের মাধ্যমে তিনি জানিয়েছেন কবিদের গদ্য কতটা আশ্চর্য সুন্দর ও হৃদ্য। শিশুতোষ গ্রন্থ, হাঁটতে থাকো, শৈশব, চিরশিশু এবং জলচাষিতে তিনি ছোটদের জন্য নির্মাণ করেছেন অনন্য সুন্দর এক ভুবন। বই পড়া, সিনেমা দেখা, আড্ডা দেয়া এবং আরামপ্রদ ভ্রমণের শখ তাঁর। ভ্রমণবিলাসী স্টালিনের নিজের পদচিহ্ন এঁকেছেন ভারতবর্ষ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেপাল ও চীন সহ নানান দেশে। স্টালিন তার কবিতার ভেতর দিয়ে বাংলা কবিতার পরম্পরা, বৈশ্বিক প্রেক্ষাপট, দেশজ উপাদানের সঙ্গে আত্মগত মনোবিকলন এবং তৎসঙ্গে তার সারস্বারকে প্রকাশ করার জন্য কখনো আশ্রয় করেছেন ভারতীয় পুরাণ, কখনো গ্রিক পুরাণ। এক বয়সে কবি পরিচয়টি ধারণ করা গৌরবের এবং গর্বের, এবং সেটি কবি রেজাউদ্দিন স্টালিন ধারণ করেন। এই ধারণের মাত্রা শীর্ষে যেভাবে পৌঁছে, সেই শীর্ষে পৌঁছানোর ইতিহাসটুকু যদি আমরা আপনাদের জ্ঞাপন করতে চাই, আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, তাহলে সাহসের সঙ্গে বলতে হবে বাংলা কবিতায় স্টালিন তার নিজস্ব একটি শব্দ সংযোজনা এবং মাত্রা সংযোজনা করেছেন, যে কারণে স্টালিনের কবিতা আমার আপনার কাছে সাধু, উপাদেয় এবং কমিউনিকেশনের জন্য, আমার আপনার কমিউনিকেশনের জন্য অতীব ধনাত্মক। কবিতার জীবনের সঙ্গে, জীবনের অংশের সঙ্গে তার কবিতাকে জড়ান। স্টালিন জীবন এবং কবিতাকে সমভাগে ভাগ করে নিয়ে বাংলা কবিতায় একটি অনন্য মাত্রা যোগ করেছেন। আমি কবির প্রশংসার অংশটুকু শুধু বললাম, নিন্দার অংশটুকু কবির জন্য থাকে পাঠকের কাছে, গুণী এবং গ্রাহী পাঠকের কাছে। আমরা সেটুকু ভবিষ্যতের জন্য জমা রাখলাম। কবি স্টালিনের জয় হোক, তার কবিতার জয় হোক, পাঠকের ভেতর দিয়ে আগামী দিনের কবিতায় তার সংযোজনা গৃহীত হোক। আমার সময় গোখুরের মতো বিভাজিত, মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। তার পদচারণা বহু ক্ষেত্রে, শুধুমাত্র কবিতা লেখা নয় বা সংস্কৃতের চর্চা নয় বা নজরুল ইনস্টিটিউটের একজন দক্ষ কর্মকর্তা নয়, তাকে আমরা টেলিভিশন এবং মিডিয়ার একজন দক্ষ প্রযোজক হিসেবে জানি। অতএব বলতে পারি যে স্টালিন
আমাদের একজন প্রিয় মানুষ, একজন প্রিয় কবি, সেই সঙ্গে বহুমাত্রিক ব্যক্তিত্বের অসাধারণ একটি বৈভব তার মধ্যে লক্ষ্য করা যায় এবং সে চলমান, প্রবহমান, গতিশীল। আমরা যখন তার কবিতা পড়ি তখন লক্ষ্য করি কবিতার শৈল্পিক কৌশলগত দিক থেকে তার কবিতা নিপাট। কবিতায় সৌন্দর্য আছে, ছন্দের নিপাট গাঁথুনি আছে। কখনো যখন গদ্য ছন্দে কবিতা লেখে তখনও তার মধ্যে মাধুর্য, সংগতি এবং সুষমা আছে। সেদিক থেকে দেখতে গেলে স্ট্যালিন একজন বিশিষ্ট কবি, এটিও আমরা নিশ্চিত করে বলতে পারি। অতএব এই মানুষকে আমরা ভালোবাসি তার শিল্প সাধনার জন্যে, তার কবিত্ব রচনার শক্তির জন্য এবং সংস্কৃতি ক্ষেত্রে একজন প্রবহমান মানুষ হিসাবে। আমার জন্ম কোনো সময়কে ইঙ্গিত করে না, এমনকি ঘটনাগুলো মুহূর্তের শৃঙ্খল মুক্ত। রেজাউদ্দিন স্টালিনকে অনেক 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 দূর থেকে চিনি। সে তখন স্কুলের কিংবা কলেজের ছাত্র। আমি সেই থেকে তাকে চিনি যখন সে সাইকেল চালিয়ে যশোর জেলার পথে পথে ঘুরত, আমার কবিতা পড়তো, পড়ে আমাকে একটা টেলিফোন করে জানাতো, আজকে তোমার কবিতাটা খুব ভালো লেগেছে। আমি অসম্ভব ভালোবাসি এই ছেলেটাকে। এই ছেলেটা ঢাকায় এসে নিজের জায়গা করে নিয়েছে, নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছে, নিজের সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছে এবং কবিতার রাজ্যে ওর যে কত 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 দিক আছে সে দিকটা বলে বোঝানো যাবে না। অনেক দিক আছে ওর। সেই কবিতার রাজ্যের মধ্যে একটা কবিতার বইয়ের নাম আমার এখনো মনে পড়ছে, ফিরিনি অবাধ্য আমি। অদ্ভুত নাম, সুন্দর নাম, ফিরিনি অবাধ্য আমি। এটাই তো সত্যি কথা। বাধ্য হলে তো ফিরে আসতো, অবাধ্য বলেই তো ফেরে না। শুধু এইটুকুই বলবো, ও শুধু লিখে যাক। ওর অনেক একটি কবিতা, বিশেষ করে একটা কবিতা এই কিছুদিন আগে উত্তরাধিকারে ছাপা হয়েছে, আমি পড়েছি কবিতাটা। সেই কবিতাটা ও বলল যে ও 15টা ভাষায় সেই কবিতাটা অনুবাদ করা হয়েছে। একটা প্রেমের কবিতা, খুব ভালো লাগলো আমার কাছে। বিভিন্ন চ্যানেলে কাজ করেছে, সবচেয়ে বেশি কাজ করেছে ও চ্যানেল আই এবং গাজী টেলিভিশন, আর এইসব বিটিভিতেও থাকে। এইসব জায়গায় ওর যে পদচারণা, ওর যে এগিয়ে যাওয়া, ওর যে সবসময় একটা নিজের অস্তিত্বকে ধরে রাখা, আমার কাছে মনে হয় এটাই একজন কবির জন্য অত্যন্ত প্রয়োজন। যখন পৃথিবীতে কিছুই ঘটছে না, তখন সময় কি জিজ্ঞাসা চিহ্নের মতো থিতু? 80-র দশকের খুবই বিশিষ্ট কবিদের একজন রেজাউদ্দিন স্টালিন, অসম্ভব শক্তিমান। আর সেই ধরনের শক্তিমান যে শক্তির ভিতরে দুটি রয়েছে, যে শক্তির ভিতরে প্রতিশ্রুতি রয়েছে এবং যে শক্তির ভিতরে সেই ভাষাটি রয়েছে, যে ভাষা আমাদের জানান দিচ্ছে যে এই কবি ভবিষ্যতে আরও শক্তিমান হয়ে উঠবে এবং শক্তিমান হতে বাধা নেই। সে তার কবিতায় এনেছে দ্রোহ, এনেছে প্রেম, এনেছে আধ্যাত্মিকতা, এনেছে এক ধরনের আন্তর্জাতিকতা, যা উপমায় চিত্রকল্পে পল্লবিত হয়ে, উপমায় চিত্রকল্পে উদ্ভাসিত হয়ে পাঠকের হৃদয়কে নাড়া দিতে পারে এবং নাড়া দিচ্ছে। ইতিমধ্যে আমি লক্ষ্য করেছি তার প্রচুর কবিতা দেশে বিদেশে অনুদিত হচ্ছে। আমাজন থেকে তার একটি অনুবাদের বই বেরিয়েছে। এটি একটি চমৎকার খবর ওর জন্যে, আমাদের জন্যেও বটে, কারণ আমাদের কবিতা অনুবাদের মাধ্যমে যদি ইউরোপে তথা বিশ্বের দরবারে গিয়ে হাজির হয়, পাঠক, বিদেশি পাঠক, ইউরোপের পাঠক, পৃথিবীর পাঠক আমাদের কবিতার শক্তিমত্তা টের পাবেন। আমি রেজাউদ্দিন স্টালিনের জীবনে এবং কর্মে
এবং কবিতায় অপরূপ সাফল্য কামনা করি এবং আমার বিশ্বাস সে আমাদের কবিতায় একটি চমৎকার সুন্দর মাত্রা যুক্ত করতে পারবে। আমি কি শুধু মৃত্যুর ভয়ে সময়কে শনাক্ত করতে চাই? একজন জীবাশ্মবিদের কাছে 1000 বছর কিছু নয়। 80-র দশকে তার সাথে আমার প্রথম পরিচয় হয়। তখন থেকেই জানতে পারি আমাদের লেখক সুলেখক রাহাত খান, তার কাছ থেকে জানতে পারি স্ট্যালিনের কথা এবং পরে দেখি স্ট্যালিনের বই প্রকাশিত হয়। নজরুল ইনস্টিটিউটে তিনি কাজে যোগদান করেন এবং সেখানে নজরুলের কাজের সাথে সাথে কবি স্ট্যালিনের সাথে আমার দেখা হয় এবং অনেকবারই আমরা কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেক রকম কাজে মেতে উঠেছি। আমি দেখেছি যে স্ট্যালিন তার নিজস্ব লেখালেখির পাশাপাশি টেলিভিশনে উপস্থাপক হিসাবেও খুব বড় একটি ভূমিকা পালন করেছেন। শুধু কাজী নজরুল ইসলাম বিষয়ে না, রাজনীতি বিষয়ে তার বহু অনুষ্ঠান আমি দেখেছি এবং দেখেছি সুন্দরভাবে তিনি আমাদের রাজনৈতিক বিশ্লেষণ করে থাকেন। স্প্যানিশ ভাষায় নতুন বই বার হচ্ছে, অ্যামাজন যেটা কিনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ক্ষেত্র, সেখান থেকে তার নিজস্ব বই বার হচ্ছে এবং দেশে বিদেশে প্রচুর জায়গায় রেজাউদ্দিন স্ট্যালিনের কবি হিসাবে খ্যাতি হয়েছে। বাংলাদেশের খুব কম লেখক আছেন যাদের কবিতা এতগুলো ভাষায় অনুবাদ করা হয়েছে, উজবেক ভাষায়, ইংরেজি তো আছেই, এছাড়াও আরও অনেক ভাষায়। নিজেকে যশোর থেকে ঢাকায় এসছেন রেজাউদ্দিন স্ট্যালিন, কিন্তু নিজেকে একজন যশস্বী মানুষ হিসাবে পরিপূর্ণ করে তুলতে গিয়ে তার পেছনে অনেক খাটুনি, তার পেছনে তার মেধা, তার মনন এবং তার সবচেয়ে বেশি যেটাকে বলে অধ্যাবসায়, সেটা দিয়ে তিনি তৈরি করেছেন নিজস্ব একটি গণ্ডি, নিজস্ব একটি বলয়, যেখানে তার খ্যাতি অনবদ্য। এবং আমি বলবো যে আমাদের এই বর্তমান প্রজন্ম যদি কবি রেজাউদ্দিন স্ট্যালিনের কবিতাগুলো পড়ে তাহলে তারা বুঝতে পারবে যে তিনি কিছু আমাদের জাতিকে, বিশেষ করে আমাদের যে তারুণ্য, যে তরুণ প্রজন্ম আছে, তাদের জন্য অনেক কিছু রেখে যাচ্ছেন এবং সেটা হোক তার জন্য অনবরত এবং অনাবিল আনন্দে ভরে উঠুক তার জীবন এবং এটা ফল্গুধারার মতন বইতে থাকুক। 28 কেন 48ও যেন শেষ না হয় তার বইয়ের সমগ্র। আয়না কি দরকার? চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার? পৃথিবীতে স্বচ্ছতম আয়না পাওয়াই ভালো। পারত্ব নয়, কাচের ভিতর গভীর অন্ধকার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার? পথের কাছে পথ পেয়েছি, হয় কি হারাবার? গতির ভেতর আলো কাছে, বিরোধী জ্যোৎস্নার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার? পথের কাছে পথ পেয়েছি, ভয় কি হারাবার? গতির ভেতর আলো কাছে, বিরোধী জ্যোৎস্নার। হাত বাড়ালে যায় না পাওয়া সাজানো সংসার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার? জলের কাছে আগুন পেলাম, পাথর কি দরকার? সব পাথরে আগুন থাকে এমন তো নয় আর। বুকের আগুন খুঁচিয়ে তোলে মূর্খরা বারবার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার? স্ট্যালিনের কাব্যকৃতির মধ্যে আমার যেটা ভালো লাগে সেটি হচ্ছে যে তার রচনার মধ্যে প্রচুর তৎসম শব্দের ব্যবহার পাই এবং শুধু তৎসম শব্দের ব্যবহারটা পাই তার বিশেষণ এবং বিশেষ্য মধ্যেই পাই, কিন্তু ক্রিয়াপদের ক্ষেত্রে কিন্তু তিনি চলিত ক্রিয়াপদ ব্যবহার করতে পছন্দ করেন। এই যে মিশ্রণটি তার কাব্য ভাষাকে, কাব্য কাঠামোকে আরো অনেক সুন্দর করে তোলে। ছন্দের উপরে অসম্ভব দখল, বিশেষত অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত ছন্দের উপরে ভালো দখল। প্রত্যেকটি কবিতার মধ্যে এই ছন্দের ব্যবহারটা খুব সুন্দরভাবে ফল্গু নদীর মতন লুকিয়ে থাকে। আরেকটা কথা হচ্ছে তার উপমা এবং উৎপ্রেক্ষা, এগুলো এত এত চমৎকারভাবে তিনি এটা করেন এবং অনুপ্রাসের ক্ষেত্রেও তাই। তার কাব্য শৈলীটার মধ্যে এক ধরনের আমি মানে প্রাচীন এবং বর্তমানের মিলিত আনন্দ আমি পাই। জ্যোতির্বিদের কাছে 1 শতাব্দীও তুচ্ছ, দার্শনিকের কাছে অর্বুদ বর্ষ
নিমেষকাল মাত্র। বিশেষত 47 পরবর্তী বাংলাদেশে যে কবিতা লেখা হলো এবং 71-এর পরে এখানকার আধুনিক কবিতার যে জার্নিটা, সেখানে রেজাউদ্দিন স্টালিন তো বেশ আলোচিত একজন কবি। বিশেষত পশ্চিমবঙ্গে বাংলাতে তাকে নিয়ে ভালোই আলোড়ন তৈরি হয়েছে বা অনেকেই তাকে খুব পজিটিভলি চেনেন বলা যায় আর কি। ওখানকার পত্রপত্রিকাতে খুব তার লেখাপত্র ছাপা হয়। আমার সাথে রেজাউদ্দিন ভাইয়ের একটা সম্পর্ক খুবই চমৎকার সম্পর্ক বলা যায়, খুব স্নেহ করেন, আমারও খুব ভালো লাগে। যেটা হলো যে তার কাব্যের যে বোধ, তার মধ্যে এক ধরনের একটা স্মার্টনেস আছে। যেমন সে দেখতে সুন্দর মানুষ, চলাফেরা এবং কথা বলাতেও তার সেই স্মার্টনেস আছে। এবং বহুবার সে আমাকে তার টেলিভিশনে উনি যে সমস্ত প্রোগ্রাম করেছেন অনেকবারই আমাকে নিয়ে গেছেন, সেখানে ওনার সাথে আমার কথা বলতে হয়েছে। তখনও দেখেছি যে একটা মানুষ একটা তরুণকে, একজন উদীয়মান চিত্রশিল্পীকে কীভাবে করে গ্রহণ করছেন। এবং আমাকে বলা যায় যে সে বেশ কিছু কাজের সুযোগ করে দিয়েছেন আর কি। যে এরকম একজন সিনিয়রের কবিতার বইয়ের প্রচ্ছদ করছি আমরা যখন উদীয়মান, সেটা আমাদের জন্য সুযোগী বলে আমরা মনে করি। যাক, সেই সব দিক থেকে স্টালিন ভাই ক্রমশই আমাদের কাছে চলে এসেছেন এবং আমরাও তাকে সেভাবে করে গ্রহণ করেছি। আর যেটা হয়, স্টালিন ভাইয়ের যে বোধটা আমার ভালো লেগেছে যে আমি যখন অ্যাজ এ আর্টিস্ট একটা তার কবিতার বইয়ের ক্ষেত্রে বা তার একটা অন্য গদ্যের বইয়ের ক্ষেত্রে আমি যে প্রচ্ছদটা করছি, তার লেখার সাথে আমার ছবি যে রিলেশন উনি ধরতে পারেন এবং উনি খুব পজিটিভলি সেটা রিসিভ করেন। এটা খুব অদ্ভুত এবং একজন শিল্পীর মনস্তত্ত্বটা উনি বুঝতে পারেন। আমার মনে হয়েছে যে যেমন সে কখনো আমাকে কোনো প্রচ্ছদ নিয়ে খুব দ্বিতীয়বার, যে একটা প্রচ্ছদ করেছি দ্বিতীয়বার এটা চেঞ্জ করে দাও, ভালো লাগেনি, এরকম নয়। আমি বেশিরভাগ প্রচ্ছদই একবার করেছি এবং উনি পছন্দ করেছেন। এটা আমার জন্য যেমন খুব মানে বড় প্রাপ্তি যে আমি একবারই কাজ করিয়ে তাকে কাজটা ভালো লাগাতে পেরেছি। এটা আমার আনন্দ লাগে আর কি। কিন্তু আমার সময় আমাকে স্পর্শ করেছে পিপাসার মতো। রেজাউদ্দিন স্টালিন বাংলা কবিতার এক দুর্ধর্ষ নাবিক। দুর্ধর্ষ বললাম এই কারণে যে একাধারে কবিতার বিভিন্ন শাখায় তার বিচরণ। মূলত প্রেমের কবিতা লিখলেও, অনেকেই ওকে প্রেমের কবি হিসেবে জানলেও, তার কবিতা প্রকৃতির কথা বলে, তার কবিতা ঈশ্বরের কথা বলে, তার কবিতা মানবতার কথা বলে, সাম্যের কথা বলে। এই যে মানবতা এবং সাম্যের বিষয়টি, এই বিষয়টি আমি অনেক আগেই আবিষ্কার করেছি এবং আমি বিভিন্ন জায়গায় বলারও চেষ্টা করেছি যে রেজাউদ্দিন স্টালিন আসলে মানবতার কবি, সে সাম্যের কথা বলে। ইদানিং তার কবিতার মধ্যে অসম্ভব রকমের একটি বৈশ্বিক চেতনা প্রস্ফুটিত হয়ে উঠছে। সে ক্রমাগত বিশ্বময় ছড়িয়ে পড়ছে, বিভিন্ন ভাষায় তার কবিতা অনুদিত হচ্ছে এবং আমি আশাবাদী বাংলা ভাষায় রবীন্দ্রনাথের পরে অন্য কোনো কবির এত কবিতা বিভিন্ন ভাষায় অনুদিত হয়নি। বিশ্বব্যাপী স্টালিন একটি আলোড়ন তৈরি করেছে এবং আমি ব্যক্তিগতভাবে আশাবাদী নোবেলটা হয়তো রবীন্দ্রনাথের পরে আমরা স্টালিনের হাত থেকেই পাব। এই জন্য আমি ওকে আগাম অভিনন্দন দিয়ে রাখছি আজকে এই আয়োজনের মধ্য দিয়ে। স্টালিনের কবিতা দীর্ঘজীবী হোক, স্টালিন বাংলা ভাষার উজ্জ্বলতম নক্ষত্র হয়ে বেঁচে থাকুক চিরকাল। আমি কোনো ঘটনার আগেই শনাক্ত করেছি মুহূর্ত, আর যাত্রার আগেই নির্ধারণ করেছি প্রারম্ভ। রেজাউদ্দিন স্টালিন আমার একজন প্রিয় কবি। আমি খুব ভালোবাসি ওর কবিতা পড়তে। এতদিনে তার অনেক কবিতার বই রচিত হয়েছে। আমাদের চারপাশের শিল্পের মগ্নতা ওর কবিতার মধ্যে আছে এবং জনজীবনের যে ছাপ মানুষকে নানাভাবে আলোকিত করে, সেই সব দিকও ওর কবিতায় পাওয়া যায়। এবং কবিতার মর্যাদায় রেজাউদ্দিন স্টালিন শুধু ছন্দের দিকে তাকান না, তার বিষয়ও
অনেক বেশি নিমগ্নতার সঙ্গে চিত্রিত হয়। এভাবেই রেজাউদ্দিন স্ট্যালিন তার সাহিত্যে সাধনার জায়গাটি তৈরি করেছে। সে নিজে যেমন করে, আবার টেলিভিশনে যেমন অনুষ্ঠান করে, অনেক কিছু খোঁজ খবর রেখে নিজেকে আলোকিত রাখার জায়গাটাও ওর মধ্যে আমি প্রাণবন্ত দেখতে পাই। এভাবেই রেজাউদ্দিন স্ট্যালিন কবিতার ভুবনে আমাদের সামনে এক দিক দিশারি, যে দিশারিকে সামনে নিয়ে আমরা এগোবো আরও অনেক দীর্ঘ পথে। ওর কবিতার অনুবাদ হয়েছে ইংরেজিতে, ওর বই বেরিয়েছে আমাজন থেকে। এই সব কিছু ধরে আমি মনে করি আমাদের সাহিত্যকে ও বিশ্বের অঙ্গনে নিয়ে যেতে পারবে। ওর বয়স তো মাত্র 60ও পূর্ণ হয়নি, নিয়ে যাওয়ার এখনও লম্বা সময় সামনে আছে। আশা করি বাংলা সাহিত্যের, বাংলাদেশের সাহিত্য সব কিছু নিয়ে আগামী দিনের সেই ধারাটি তৈরি হবে রেজাউদ্দিন স্ট্যালিনের হাতে, যে ধারায় আমরা পৌঁছাতে পারবো বিশ্বের অনেক জায়গায়। বিশ্বের পাঠকের কাছে কবিতা তাদের জন্য হবে একটি বড় জায়গা, বাংলাদেশকে জানার। বাংলাদেশের কবি রেজাউদ্দিন স্ট্যালিন সেই ভুবনকে আলোকিত করবে। তদন্ত রিপোর্ট। রেজাউদ্দিন স্টালিন। তদন্ত শুরু হলো। নদীতে ভেসে আসা বেওয়ারিশ যুবকের লাশ। সংবাদপত্র, অনলাইন আর টিভিতে শেকড় ছড়াচ্ছিল যুবকের বৃক্ষ শরীর। মোবাইল মেমোরিতে পাওয়া চমৎকার সেলফি পোস্ট করছিল অজানা কেউ। নায়কতুল্য দেবকান্তি এই যুবকের ধর্মপরিচয় কি? শনাক্তযোগ্য ধর্মাঙ্গটি জলজ প্রাণীদের প্রাতরাশ। নগরের অধিকাংশ তরুণী রূপবান যুবককে কল্পনা করল প্রেমিক হিসেবে। কেউ বা স্বামী আর বৃদ্ধারা তাদের হারিয়ে যাওয়া সন্তানের শোকে ডুকরে উঠল। বিধবারা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য বুনতে শুরু করল সুদৃশ্য মসলিন। অনেকে গোপনে কিনতে গেল টি শার্ট আর জিন্স, খাঁটি সুতি কাপড়ের ধুতি কেউ কেউ। গেরুয়া চিবর পছন্দ হলো কারো কারো। ফেসবুক, টুইটারের দেয়াল ভরে উঠল নানা সন্দেহ, মন্তব্য আর গুজবে। তদন্তকর্তাকে সারাক্ষণ ঘিরে থাকলো উদ্বিগ্ন ক্যামেরা, কলম আর ল্যাপটপ। ভিড় ভেদ করে এগিয়ে এলো এক নারী। ওই লাশ বেওয়ারিশ নয়, ও আমার স্বামী। এক তরুণী চিৎকার করে উঠল, আমার প্রেমিক। নজ্য বৃদ্ধা রাহাজারি। ওই যুবক তার হারানো মানিক। ও আমার একমাত্র ভাই, কেঁদে উঠল এক মেয়ে। এক বিব্রত বৃদ্ধ বলল, সাদা পোশাকধারীদের হাতে হারিয়ে যাওয়া আমার সন্তান। বৃক্ষহীন নগরেও অদৃশ্য পাতার ফিসফাস। যুবকের লাশটি বেওয়ারিশ নয়। প্রয়োজন নেই ময়না তদন্তের, দাবি জমল দিক বিদিক। ওর অতৃপ্ত আদলে আর হিংস্র ছুরির দাগ দরকার নেই। জনতার দাবির ভারে নুয়ে এলো ক্ষমতাধরগণ। তাহলে কিভাবে লাশটি সমাহিত হবে? কেউ বলল, সুগন্ধি সহযোগে চন্দনের চিতায় দেহভস্ম হোক। অনেকের মত, শুভ্র কাফনে সমাহিত হোক ওর পবিত্র শরীর। বুকে ক্রুশ চিহ্ন এঁকে বলল আরেকজন, মাতা মেরির মমতায় ওকে শোয়ানো হোক কাঠের কফিনে। ভিড়ের ভেতর থেকে প্রায় ঝড়ের বেগে এক মাতৃতুল্য নারী এসে সমাধান দিল, ও অমৃতের পুত্র, ও নিষ্পাপ আদম। ওকে ফুল শয্যা পেতে নদীতে ভাসাতে হবে। যেভাবে শিশু মুসাকে তার মা ভাসিয়েছিল নীল নদে, আর লখিন্দরকে বেহুলা গাঙুড়ের জলে। এবং প্রত্যেক ঘাটে সে বরিত হবে বীরের সম্মানে। এক সর্বেশ্বরবাদী সবিনয়ে প্রস্তাব দিল,
এখন ওর একটি নাম প্রয়োজন, সর্বসম্মত, গ্রহণযোগ্য, অভূতপূর্ব। সমর্থনের হাওয়া বয়ে গেল প্রত্যেকের নীরব নৌকোয়। তাহলে নিষ্পাপ ওর নাম হোক মুহাম্মদ। অদ্ভুত সারল্য মুখে ও হোক ডেভিড। নির্যাতনে নীল ওর নাম থাক কৃষ্ণ। গৌতম তুল্য নিঃস্বার্থ, আজ থেকে ওর পরিচয় বড়ুয়া। এই নামে প্রত্যেকে নিজ নিজ ধর্মমতে প্রার্থনা জানালো। স্বর্গের সব শান্তি হুরি ও অপসরি বর্ষিত হোক ওর আত্মার উপর। জগৎ বঞ্চিত যুবকের প্রাপ্য হোক আনন্দ অপার। এবার তদন্তকর্তা তার রিপোর্ট লিখলেন। যুবকের লাশটি বেওয়ারিশ নয়, ওর নাম মোহাম্মদ ডেভিড কৃষ্ণ বড়ুয়া। চিরসবুজ এক কবি, রেজাউদ্দিন স্টালিন। স্টালিন ভাই দীর্ঘদিন কবিতা লিখছেন, যদিও তার লেখার শুরু 70 দশকের গোড়ায়, কিন্তু তিনি 80-র কবি। সমুজ্জ্বল, তার লেখনী শক্তি অসাধারণ। তার বাক্য গঠন, কাব্যময়তা, তার বিচক্ষণতা, সবকিছু মিলিয়ে তিনি একজন মহান কবি। সাহিত্যের নানা শাখায় তার বিস্তার, বহুমাত্রিক লেখক। এবং একই সাথে আমরা যাকে বলি পারফর্মিং আর্টস, সেখানেও তার দুর্দণ্ড প্রতাপ। সফল উপস্থাপক, গ্রন্থনাকারী, নির্দেশক, নানাবিধ তার পরিচয়। উনি মাঠের লোক, অর্থাৎ ময়দানের লোক, রাজপথের মানুষ। শুধু যে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের কাছেই তিনি সমাদৃত হয়ে আছেন তা নয়, 28টি ভাষার জনগণের কাছে তিনি সমানভাবে তার জনপ্রিয়তার চিহ্ন রেখে চলেছেন। আমরা তার শুভাকাঙ্ক্ষী, তার ভক্ত, অনুরক্ত পাঠক, তার দর্শক, একই সাথে তার শ্রোতাও। আমরা কবির আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তিনি আরো বেশি করে ছড়িয়ে পড়ুন বিশ্বময়। কবিতার জয় হোক, কবির জয় হোক। একটি অভূমিষ্ঠ ভ্রূণের জন্যে পৃথিবীতে কোনো সময় সূচিত হয় না। আমি স্ট্যালিনের দীর্ঘায়ু কামনা করি এবং তার কবিতা যেন আরও যেন প্রসার এবং লাভ করে, দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। এবং আমি চাইব তার কবিতা যেন বাংলা ভাষার কবিতা তো খুব নাম করা, তার কবিতা যেন পৃথিবীর অন্যান্য ভাষা অনুদিত হয়। এবং তিনি এই বয়স আরও হয়তো 15 বছর, 17 বছর, 20 বছরও লিখতে পারেন। আরও হয়তো কবিতা লিখবেন এবং আরও ভালো কবিতা লিখবেন, আরও মনোগ্রাহী, হৃদয়গ্রাহী কবিতা লিখবেন। আমার ধারণা স্ট্যালিন অন্তত আমাদেরকে আরেকটি সুন্দর প্রভাত, আরেকটি সুন্দর আকাশ, আরেকটি চমৎকার চন্দ্রালোক, আরেকটি সাগরের ঢেউ, চমৎকার সাগরের ঢেউ আমাদেরকে প্রকৃতির মধ্যে নিয়ে যাবেন। মানুষের মধ্যে থেকে যেন আমরা প্রকৃতির ভালোবাসা আপ্লুত হই এবং দেশের মানুষকে যেন ভালোবাসি। যে কষ্ট করে দেশটি স্বাধীন হয়েছে, সেই দেশ বহু কষ্ট করে আমরা দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি। আমরা হয়তো খুব বিত্তবান দেশ নই, কিন্তু আমরা সংস্কৃতির ক্ষেত্রে অনেক ঋদ্ধ একটি জাতি এবং সেখানে স্ট্যালিন, রেজাউদ্দিন স্ট্যালিন একটি স্থান দখল করে আছেন। তার নাম যেন আমরা ভবিষ্যতে আমাদের বিখ্যাত কবি, বাংলা সাহিত্যের এবং বিশ্ব সাহিত্যের বিখ্যাত কবিদের সাথে উচ্চারণ করতে পারি আমরা এবং পরবর্তী প্রজন্ম। তিনি দীর্ঘজীবী হন, আরও কবিতা লিখুন, কবিতা সাহিত্যে আরও মনোনিবেশ করুন, এটি আমার কামনা। জন্মচিৎকারহীন পূর্ব ঘটনাপিষ্ট ভ্রূণটি কেবলই কি ঘটনারহিত? স্টালিনের প্রতিটা কবিতায় দেখবেন
একটু অন্যরকম। বাংলাদেশে কি হয়, আমরা সবাই কবিতা লিখি, অনেকেই কবিতা লেখে, কিন্তু কয়েকজন মাত্র কবি হতে পারে। স্ট্যালিন তাদের মধ্যে একজন। এটার প্রধান কারণ হচ্ছে কবিতা চর্চায় ওর যোদ্ধাভাষায় ছিল, এটার মধ্যে এক বিন্দু কখনো ফাঁকি ছিল। এবং আমরা দেখেছি যে 24 ঘন্টায় কবিতা পড়া, 24 ঘন্টায় কবিতা লেখা, কবিতা নিয়ে ভাবনা করা, এবং সারা বিশ্বের বিজ্ঞান, মিথ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আদিবাসীদের কথা, এই সমস্ত গল্প কথা পড়েছে। আর সমস্ত মণিমুক্তাগুলো সে না এই বিজ্ঞানের বলেন, মিথের বলেন, কবিতায় নিয়ে এসছে। যে কারণে ওর কবিতার মধ্যে আপনি ডুবে যেতে পারবেন, ওর কবিতার মধ্যে আপনি ভবিষ্যৎ পাবেন, ওর কবিতার মধ্যে হারিয়ে যাবার বেদনা পাবেন, ভেসে থাকবার আনন্দ পাবেন। আরেকটি বিষয় ওর মধ্যে যেটি না বললে নয়, যে ওর এই কবিতা চর্চার সাথে যেটা যুক্ত হয়েছিল সেটা হচ্ছে সমাজ দেখা, মানুষ দেখা, একটা ত্রিনয়ন, যেটা সবার থাকে না। ও যে কবিতাটি লেখে এখন, সেটি কিন্তু ত্রিনয়ন থেকে লেখে। আর আমরা যারা কবিতা পড়ি, অর্থাৎ দু নয়নে পড়ি, তখন ওর কবিতাগুলো দেখে বিস্মিত হই, চমকিত হই, কারণ আমরা ওই দৃষ্টি থেকে কবিতা বা সমাজ বা মানুষকে দেখতে পাই। এইখানেই হচ্ছে অন্যদের থেকে কবি রেজাউদ্দিন স্ট্যালিনের পার্থক্য। এখন কবি হিসাবে সে কোথায়, এটা নির্ধারণ করবার যোগ্যতা কিন্তু আমরা হারিয়েছি। ও কবি হিসাবে এতদূর গেছে, ওটা মাপ দেবে শুধু কাল। কাল বলবে কালের খেয়ায় কবি রেজাউদ্দিন স্ট্যালিন কত দূর যাবেন। আমরা শুধু আমাদের বন্ধুর জন্য, কবি রেজাউদ্দিন স্ট্যালিনের জন্য বলতে পারি, কালের খেয়ায় তার স্থায়িত্ব দীর্ঘদিন হবে এবং কালের বিচারে তিনি অমর্ত্য পাবেন। আমার সময় গোখুরের মতো বিভাজিত, মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। পড়াশোনার ব্যাপারে স্টালিন বরাবরই খুব সিরিয়াস ছিল এবং সে আপনার লাইব্রেরিতে নিয়মিত যেত এবং সেখানে থেকেই সে, যেমন গ্রিক মিথোলজির উপরে তার কিন্তু সেই সময় থেকে প্রচুর আগ্রহ ছিল এবং সারা জীবনই বলা যেতে পারে সে গ্রিক মিথোলজির উপরে প্রচুর পড়াশুনো করেছে। এবং তার কবিতার একটা বিশেষ দিকেও দেখা যায় যে এই গ্রিক মিথোলজিকে বিভিন্নভাবে ব্যবহার করা। এবং এছাড়াও যে শুধু গ্রিক মিথোলজি নিয়ে সে কাজ করেছে তা না, অন্যান্য মানে ভারতীয় মিথোলজি বা অন্যান্য মিথোলজি নিয়েও সে কাজ করেছে এবং তার কবিতায় তার একটা ব্যাপক প্রতিফলন দেখা যায়। আর ওর কবিতা চর্চার ক্ষেত্রে ও এত বেশি বলা যায় যে নিবেদিত ছিল। আমি খুব কম মানুষকে দেখেছি এইভাবে কবিতায় নিবেদন করতো। জীবনটাই মানে কবির জীবনযাপনের মতো, সারাক্ষণ সে কবিতা নিয়েই থেকেছে। তার ধ্যান, জ্ঞান, সাফল্য, ব্যর্থতা সব কিছুই সে কবিতার ভেতর দিয়েই কিন্তু যাপন করতে চেয়েছে। যার ফলে স্টালিন আজকে এই আমাদের বলা যেতে পারে জাতীয় পর্যায়ে এত বড় একজন কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে। সে বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছে। সুতরাং এই সাফল্য একদিনে আসে নাই, তার দীর্ঘ প্রস্তুতিরই ফল। এবং এই প্রস্তুতি যে সে শুধু নিজে নিজে করেছে তাও নয়, তার অদ্ভুত আরেকটা গুণ ছিল। সে কিন্তু সেই কলেজ জীবন থেকেই বড় বড় কবি সাহিত্যিকদের সঙ্গে নিয়মিত পত্রালাপ করত এবং সেই পত্রালাপের ব্যাপারটা ছিল এত ঘনিষ্ঠ যে বাংলাদেশ, ভারত সব জায়গার বিখ্যাত কবিরা, যেমন নির্মল হালদার বলে একজন কবি ছিলেন ইন্ডিয়াতে, তার সঙ্গে তার কিন্তু খুব ভালো মানে যোগাযোগ থাকতো। এরকমভাবে অনেক প্রতিষ্ঠিত কবিদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হতো। তাদের কাছ থেকে সে তার মানে ডিরেকশন নিত এবং তাদের সঙ্গে তার নিজের কাব্যচিন্তাও আলোচনা করতো। এটার ভেতর দিয়ে সে কিন্তু এক ধরনের ম্যাচুরিটি অর্জন করে, যা আমরা ওই সময়কালে কিন্তু অতটা এগিয়ে থাকতে পারিনি বা ওই ধরনের একটা নেটওয়ার্ক গড়ে তুলতে পারিনি। তো বলা যেতে পারে সে যে বড় কবি হবে তার প্রস্তুতিটা কিন্তু সে সেই ছোটবেলা থেকেই নেওয়া শুরু করেছে এবং সেটা নিষ্ঠার সঙ্গে সে পালন করেছে। ওরকম নিষ্ঠা আমি দ্বিতীয় কারোর ভিতরে দেখি নাই। এবং বলা যেতে পারে আমাদের বন্ধুদের ভিতরেও ওই নিষ্ঠা, ওই ডিসিপ্লিন কিন্তু ছিল না কবি কাব্যচর্চার ব্যাপারে, যে ডিসিপ্লিন সে সারা জীবনই দেখিয়ে গেছে। এখনো পর্যন্ত সে কবিতা লেখা
সেগুলো পড়ে শোনানো, যে যখনই সে কবিতা লিখছে আমাদের কাছে পড়ে শোনাচ্ছে, এবং আমি যতবারই তাকে কবিতার বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছি তখনই দেখা গিয়েছে যে সে যেগুলো যুক্তিসঙ্গত মনে করেছে সঙ্গে সঙ্গে সে কিন্তু শুধরিয়ে নিয়েছে। তা এত বড় একজন কবি, সে যখন অন্যান্য তার বন্ধুদের মন্তব্যকে সাদরে গ্রহণ করে কবিতায় উন্নয়ন ঘটায়, তখন বলতে হবে যে সে কতখানি কবিতা অন্তঃপ্রাণ। এবং এই কবিতাই যে ভালো কবিতাই যে সে লিখতে চায়, ভালো কবিতাই যে সে রচনা করতে চায়, সেটা কিন্তু তার এইসব আন্তরিকতার ভেতর দিয়ে কিন্তু উঠে আসে। সেজন্য আমি বলি যে আসলে স্টালিন একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘ প্রয়াস, দীর্ঘ সাধনা এবং দীর্ঘ পঠন পাঠনের ভেতর দিয়ে সে কিন্তু আজকে এই জায়গায় এসেছে। আর তার জীবন বীক্ষণও কিন্তু খুবই পরিষ্কার। সে বরাবরই প্রগতিশীল এবং বলা যেতে পারে যে প্রগতির পক্ষেই সে কথা বলে। তার কবিতায় একটা সোচ্চার ভাবও রয়েছে অন্যায়ের বিরুদ্ধে, এবং বলা যেতে পারে যে মানুষের যে যৌথ জীবন মুক্তির যে পথ, সে পথের দিকেও কিন্তু তার লক্ষ্য আছে। সুতরাং বলা যেতে পারে আজকের দিনে এরকম একজন কবি যার আদর্শগত ভিত্তি আছে, যার পঠন পাঠন আছে, যার ঐতিহ্য আছে, যার নেটওয়ার্ক আছে, যার মানে ওয়ার্ল্ড বীক্ষণ আছে, হ্যাঁ, সেই রকম একজন মানুষ রেজাউদ্দিন স্টালিন। আমার জন্মের আগে পৃথিবীতে কোনো লগ্ন ছিল না। প্রেমিক হিসাবে তো অসাধারণ যাকে বলবো। তারপরে তো বিবাহিত জীবনে আসলাম, ওকে ওইভাবে চিনতাম না। মানে তখন যখন সে আসলো, কবিতার তার বিস্তার চলছে, বিস্তারিতভাবে সে উঠছে আস্তে আস্তে করে। কবিতা লেখনীর মধ্যে দেখতাম যে নিবিষ্ট থাকতো, সবসময় লেখনের মধ্যে নিবিষ্ট থাকতো। মানে এদিক আমি বুঝতে চেষ্টা করতাম যে সময় দিতে পারছে না, কেন পারছে না। তারপরে বুঝতে পারতাম ওর জগৎটাই হলো একটা আলাদা জগৎ, কবির জগৎ একটা, যেখানে ও একেবারে লেখনী ছাড়া একনিষ্ঠভাবে ওর লেখাগুলো ও কিভাবে যে সমৃদ্ধি লাভ করেছে এই একনিষ্ঠতার জন্য। তখন আবার নিজেকে স্যাক্রিফাইস করতাম যে না, আমি স্যাক্রিফাইস করিনি। আমি কিন্তু চারুকলা থেকে পাশ করেছি, আমি ডিপার্টমেন্ট ব্যাচেলার অফ ফাইন আর্টস থেকে পাশ করেছি। তো আমি দেখলাম যে না, আমাকে কিছু ছাড় দিতে হবে, ওকে আমার স্পেস দিতে হবে, ওকেও আমাকে সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্টে আজকে ওর মার দোয়া এবং আমার সহযোগিতা ওকে এই এত বড় ইন্টারন্যাশনাল ন্যাশনাল কবি হিসেবে সমৃদ্ধ লাভ করেছে। ও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, তারপরে কবি মধুসূদন দত্তের পুরস্কার পেয়েছে, এবং এবং সেদিন চীন থেকে জন্মদিনের সময় চীন থেকে একটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। তো সব মিলায় ব্যক্তি হিসেবে কবি রেজাউদ্দিন স্টালিন একটা সাদা মনের মানুষ, এবং সংসারের কর্তব্য দায়িত্ব নিষ্ঠা সে যেভাবে পালন করে, আলহামদুলিল্লাহ। আমার চিৎকারই পৃথিবীর প্রথম সূচনা। আসলে আব্বুর ব্যাপারে কি বলবো ঠিক জানি না। ছোটবেলার থেকে মানে বলার জন্য অনেক কিছু আছে, বাট শুরু করতে চাই এভাবে যে ছোটবেলার থেকে আব্বুকে আসলে কখনো ওভাবে কাছে পাইনি আমি। একদম ছোটবেলায় ডেফিনেটলি আব্বু ছিল সাথে, আব্বু তো কনস্ট্যান্ট সাপোর্ট হিসাবে ছিল, বাট থাকে না যখন একদম স্কুলে পড়ি ক্লাস 2-3, তখন ইটস লাইক আমি ঘুমায় যেতাম, তখন আব্বু বাসায় আসতো। তো এটা নিয়ে অনেক কমপ্লেন্টস আর মন খারাপ করে থাকতাম যে কেন আব্বু এত দেরি করে আসছে, কেন এত হার্ড ওয়ার্ক করছে, কি হচ্ছে কিছু বুঝতে পারতাম না। বাট আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে জিনিসটা অনেকই এভিডেন্ট, আর আমি বুঝতে পারি এখন যে কেন আব্বু এত বিজি ছিল। ইটস বিকজ আব্বুর প্যাশন পারসু করছিল। আর আমি আমার লাইফে দেখা মতে এই একটা মানুষ যে তার প্যাশন, তার কবিতা, আর নো ম্যাটার হোয়াট আব্বু অলওয়েজই এই কবিতা লেখা নিয়ে বিজি থাকতো নিজেকে। বাট ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, বিকজ কবিতা যতই লিখতো আর যেই টাইমটা কবিতা দিত, ইকুয়ালি আমি যদি অসুস্থ হয়ে যেতাম, আম্মু যদি অসুস্থ হয়ে যেত, সাথে সাথে দৌড়ায় ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, এখনই
মানে ওই সাপোর্টটা, রিলেন্টলেস সাপোর্ট আর লাভ আব্বুর কবিতার পাশাপাশি আমাদেরকে দিত। আরেকটা জিনিস যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে আব্বুর কবিতা দিয়ে একটা মেসেজ ডেলিভার করতে চায় পুরো ওয়ার্ল্ডকে। আর এখন বিকজ অফ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার যুগে আব্বুর ফেসবুক দেখলে দেখা যায় যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পোয়েটস আব্বুকে অনেকে অ্যাপ্রিসিয়েট করা আব্বুর কবিতার জন্য। ইটস বিকজ আব্বুর কবিতায় অলওয়েজই একটা মেসেজ থাকে, সেটা অভয় কবিতা দিয়ে হোক, যেটা কিনা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলে, ওর যেটা কিনা বাতাসের ঘর হোক, করোনা ভাইরাস নিয়ে এখনকার টাইম নিয়ে কথা বলে। তো এই মেসেজগুলো মানুষ নিজের সাথে রিলেট করতে পারে। অ্যান্ড নো ওয়ান্ডার এই মানুষগুলাই আব্বুকে এত বেশি পছন্দ করে বিকজ অফ দিস, বিকজ তারা নিজেকে কোনো না কোনোভাবে আব্বুর সাথে রিলেট করতে পারে। নেভারদারলেস আব্বুর লেখা আমার ফেভারিট কবিতা হচ্ছে আয়না কি দরকার, যেটা আব্বু আম্মুকে ডেডিকেট করে লিখেছিল। আর এটার 2 লাইন হচ্ছে, চোখের ভেতর মুখ দেখেছি আয়না কি দরকার, পৃথিবীতে স্বচ্ছতম আয়না পাওয়াই। তো আমি জানি না যে আমি কিভাবে ডিসক্রাইব করবো আর আব্বুকে, বিকজ আই এম সো প্রাউড অফ হিম। আমি চাই যে আব্বু আরও লিখুক, আব্বুর পাঠক আরও বাড়ুক, আরও ফেমাস হোক, আরও অ্যাওয়ার্ড জানুক দেশে বিদেশ থেকে, আর এভাবেই লিখতে থাকুক, কারণ আব্বুর থেকে আমি এখনো শিখছি, ইনশাল্লাহ আরও শিখবো। যতটুকু সাহস ততটুকুই শিল্প, ততটুকুই কবিতা। আমি বিশ্বাস করি সাহসের সঙ্গে সত্য উচ্চারণের জন্য একজন কবির দায়িত্ব আছে, সামাজিক দায় আছে। আমি সারা জীবন একটি কবিতা লিখতে চেয়েছি, যে কবিতা আমার দেশের মানুষের আশা, আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে প্রতিনিধিত্ব করে। এবং আমি মনে করি যে একজন কবির কাজ হলো একটা ভালোবাসার জগৎ তৈরি করা, একটা স্বপ্নের জগৎ তৈরি করা, জাতিকে স্বপ্ন দেখানো। মত প্রকাশের স্বাধীনতা এবং চিন্তার মুক্তি আন্দোলনের অগ্রদূত হচ্ছেন একজন কবি, তিনি একজন দেশের রাষ্ট্রদূত। মিরোস্লাভ হোলুভ যেমন বলেন, পৃথিবীর সব শেষগুলোর নয়, বরং কবিতা লেখার কাজ হচ্ছে অন্যতম প্রথম। এবং আমি সেটা বিশ্বাস করি যে কবিতাই হচ্ছে মানুষের প্রথম কাজ, যে কাজটি তাকে সভ্য করে, তাকে সৌন্দর্য শিখতে সহযোগিতা করে, তাকে শেখায় কীভাবে মানুষ হতে হবে। এবং আমরা জানি যে কল্পনার শক্তি অসীম। আইনস্টাইন যেটা মনে করতেন, সেই অসীম জগতের অধিবাসী হয়ে আমি সবসময় চেষ্টা করেছি যে অসীমের মধ্যে এমন এক আলো তৈরি করা, যে আলো আমাদের মুক্তির পথ দেখাবে, আমাদের ভালোবাসার কাছে নিয়ে যাবে। আমি যা কিছু অর্জন করেছি তার জন্য আমি আমার দেশ, দেশের মানুষ এবং মাতৃভাষার কাছে ঋণী। পৃথিবীতে আর কি থাকে? একটা লাইনই তো থাকে। ঈশ্বরগুপ্ত যেমন বলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিংবা মধ্যযুগের সেই মহান কবি আব্দুল হাকিম বাংলা ভাষাকে ভালোবেসে যখন বলেছিলেন, যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সে সবে কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ যারা বাংলাকে ভালোবাসে না, তাদের জন্মের প্রতি তিনি ইঙ্গিত করেছিলেন। আর মাইকেল যখন বলেন, মাতৃভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরে মূঢ় সে ভীরু শত ধিক তারে, তখনই তো শুরু হলো স্বাধীনতা সংগ্রাম। এবং রবীন্দ্রনাথ যখন বলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই যে একলা যাওয়া, সে একলা যায় হচ্ছে কবিরা। স্বপ্ন নিয়ে যায়, দেশের মানুষের ভালোবাসা নিয়ে যায়, সে এক অসীম পথ, যে পথ কখনো ফুরোয় না। আর নজরুল যখন বলেন, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান, সেই জায়গায় তো থাকতে চাই। অসংকোচ প্রকাশের দুরন্ত সাহসে থাকতে চাই। আমার দেশের ভাষা আন্দোলন, আমার দেশের মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সব রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই। আমি আমার সময়কে আবিষ্কার করতে চাই, পাঠকের মুখোমুখি দাঁড়াতে চাই। পাঠক কি চাই সেটা আমি ভাবতে চাই। হেরাক্লিটাস যেমন বলেন, এক নদীতে দুবার স্নান সম্ভব নয়, আসলেও তাই। একজন পাঠক একবার নয়, দুইবার নয়,
যতবার সে স্নান করে ততবার নতুন নতুন কবিতা আবিষ্কার করে। একটা কবিতার যতগুলো পাঠক ততগুলোই তার অর্থ। এইভাবে আমি দেখি কবিতাকে, আর জীবনকে দেখি এক অসীম অন্বেষণের আধার হিসাবে। আমরা সব সময় কবিতাকে পাশে সরিয়ে রাখতে চাই, কিন্তু কবিতা পাশে সরে থাকে না। কবিতা সামনে এসে দাঁড়ায় যখন আমরা দুঃসময়ের মুখোমুখি হই। রবীন্দ্রনাথের সেই বাণী, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও শান্তি নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। যে পাখা বন্ধ না করার নির্দেশনা, এখানেই আমাদের থাকতে হবে। আমি সম্প্রতিকালে আমার ভালোবাসা, আমার প্রেমের যে পংক্তি আমার দেশের প্রতি নিবেদন করেছি, সেই কবিতাটি পৃথিবীর 28টি ভাষায় অনুদিত হয়েছে। কবিতাটির নাম অভয়। আমি কবিতাটি পড়তে চাই সুপ্রিয় পাঠক দর্শক আপনাদের জন্য। ভেবো না প্রিয়তমা, তোমাকে কেউ আকাশ দিলে সূর্য দেব আমি, বৃষ্টি দিলে বৃক্ষ দেব হীরের চেয়ে দামি, নদী দিলে নৌকা দেব সবচেয়ে দ্রুতগামী। ভেবো না প্রিয়তমা, ঝাড়বাতিকেও জ্বালিয়ে দিলে তারার আলোয় ভরিয়ে দেব পথ, নোলক দিলে বানিয়ে দেব রংধনুরই নথ, কেউ যদি দেয় মল আমি দেব স্রোতের ছলাচ্ছল, সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ঠাসা, আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা, কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি আমি দেব মাত্র 10 হাত লজ্জা ঢাকা শাড়ি।